আমরা বলি যে আলমদিনার থেকে আপনি যখন গরু নেবেন আপনি মিট কোয়ালিটি চেক করবেন যে আমাদের মিট কোয়ালিটিটা কীরকম। আমাদের মিট কোয়ালিটি ভালো হয় কারণ আমরা ওই ভুসি খাওয়াই, ওই ঘাস খাওয়াই, ফিট খাওয়াই না। ইনশাল্লাহ আমি আপনাকে এটা গ্যারেন্টিড বলতে পারবো। এটা 1-2 বছরে হয়নি তো 5 বছর ধরে বলতেছি। আমরা নিজেরাও এখানে স্লটারিং করি, মানুষজন আমাদের উপরে অডলি স্যাটিসফাইড। আমার এরকম একজন কাস্টমার আছেন যে 2টা গরু নিয়ে গিয়েছেন, একটা ছোট একটা বড়। সে বড় গরুতে যা চর্বি পাইছে ছোট গরুতেও সেম পরিমাণ চর্বি পাইছে, একেবারে সেম পরিমাণ চর্বি। 12 মাস আমাদের এখান থেকে বিক্রি করা হয়। না আমরা তো মধ্যবিত্ত, এবং আমরা মধ্যবিত্ত বিধায় এখান থেকে আমরা যে গরুগুলো নিচ্ছি এগুলো আমাদের ক্রয় ক্ষমতার ভিতরেই পড়ে। হ্যাঁ, আমিও একটা করে নিছি আর কি। জি জি, এটাও লাইভ ওয়েট, এটাও আমারটাও লাইভ ওয়েটের মধ্যেই নেওয়া। ষোলো ধরনের ভুসি খাওয়াচ্ছি, এর ভিতরে গম ভুসি, ছোলা ভুসি, আস্তা বুট, এগুলো সবই। আর কাঁচা ঘাস মনে তো খাওয়াচ্ছে। কাঁচা ঘাস তো ডেফিনেটলি, মানে ছোটবেলায় স্কুলে সবাই শিখেছি না যে গরু কি খায়, গরু ঘাস খায়। ঘাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাস খ্যাটটাও খুব জরুরি। ওর রুমেনে কোনো ধরনের প্রবলেম যেন না হয়, সেক্ষেত্রে খ্যাটটাও খাওয়ানো খুব জরুরি। আমরা খ্যাটটাও খাওয়াই। যখন দেখে সবাই আনন্দ উৎফুল্ল করে, আপনাদের নিজের মধ্যে কেমন লাগে? আসলে এই জিনিসটার থেকেই তো এই খামার করা। আমরাও এরকম হাটে গিয়ে আনন্দ উল্লাস করছি দেখে আজকে এই লাইনে নামতে পারছি। এই জিনিসের প্রতি প্যাশনটা আসছে ওভাবেই। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম আলমদিনা ক্যাটেল ফার্মে। পাশে আমাদের দাঁড়িয়ে আছে হাসান ভাই। উনি আসলে বেসিক্যালি এইগুলো দেখাশোনা করছেন। উনি হচ্ছে মালিকের ছোট ভাই। আমরা আসলে বেশি বাড়তি কোনো কথা বলবো না, যে এখানে যে ক্যাটলগুলো আছে এই সম্পর্কে আমরা একটু মোটামুটি জানানোর চেষ্টা করব, যেহেতু আমাদের সামনে কুরবানি ঈদ এবং কেমন দামে কিভাবে বিক্রি হচ্ছে মোটামুটি আমরা ভাইয়ের কাছে ধারণা নেওয়ার চেষ্টা করব। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। কতগুলো আছে আপনার এখন? এখন বর্তমানে আছে 250 গরুর মতন। আরও ধরেন 200-র মতন গরু আসবে। আরো 200 আসবে। আপনাকে ঢাকার বাইরেও মনে হয় যে? জি, আমাদের ঢাকার বাইরে ওই আমরা কিনে রেখে দেই, ওখানেই পালন করি। ওখান থেকে ঈদের আগে আর কি, যেহেতু মানুষের অভাব বা সবসময় স্টাফ পাওয়া যায় না, ওখান থেকে লোকালি খামারগুলোতে মনে হয় এগুলো লালন পালন। জি। আমরা তাহলে একটু ভাই গরু সম্পর্কে জানি, তারপর আমরা অন্য বিষয়ে আলাপ করবো। আমরা এই যে আমরা যে পাশে ভাই এটা দেখতেছি, এটা কি জাতের এটা সার? এটা একটা উলবাড়ি সার। উলবাড়ি সার? উলবাড়ি বা সিব্বি বলে অনেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আরেকটা যেই শব্দ ইউজ হয় সেটা হচ্ছে অঙ্গল। এটা হচ্ছে সেই সিব্বি জাতের গরু। এটা খুবই রেয়ার একটা গরু। এটা কালো কালারের। ওর বর্তমানে ওজন আছে আপনার অলমোস্ট 900 কেজির মতো। 900 কেজি আছে? জি। এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতেন ভাই? এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামার টামার ভিজিট করি আমরা, বা ঘরে যাই, তাদের কাছ থেকে আর কি সংগ্রহ করি। যেরকম এই পাশে যে আরও অনেকগুলো সিব্বি দেখতে পারতেছেন, বা এইগুলোও উলবাড়ি আমরা সব ঢাকার বাইরের থেকেই কালেক্ট করেছি। চুয়াডাঙ্গা অঞ্চল থেকে আমরা এগুলো কালেক্ট করি। ওই জায়গাতে মনে হয় একটু বেশি পাওয়া যায়, চুয়াডাঙ্গা, তবে কুষ্টিয়া ওই এলাকায় মনে হয় যে? চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় গরু ভালো পাওয়া যায়, প্লাস গরু এখানে একটা খুব সুটেবল ওয়েদার পায়। আমাদের ঢাকা শহরের ওয়েদারটা কিন্তু ইজ ডিফারেন্ট। গরম থাকে, একটু মানে স্যাঁতস্যাঁতা ভাব থাকে, কিন্তু ওখানে সব সময় মোটামুটি একটা ঠান্ডা পরিবেশে থাকে। গরুর অন্যরকম একটা যত্ন পায় ওই জায়গায়। আমরা যেহেতু একটা কমার্শিয়াল ফার্ম, তো আমাদের এখানে অনেক মানুষজন আসা যাওয়া করে, তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় গরুকে ওই ফ্যানের নিচে রাখার ব্যবস্থা করে বা লাইটের নিচে রাখার ব্যবস্থা করে। এই যে সারগুলো কি বাচ্চাগুলো কেনেন নাকি একটু বড় সাইজেরটাই কিনে ফেলেন? সো বয়সে এখানে ইলাবোরেশনটা হচ্ছে যে আমাদের আলমদিনা ক্যাটেল ফার্মটা এখানে হয়েছে হচ্ছে 2020 সালে। 2020 সাল থেকে এখন 5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
আর যেখানে গরুর ব্যাপারে এখানে কিছু গরু আছে যে 5 বছর আগেরও আছে বা 4 বছর আগেরও গরু আছে। ছোটবেলায় এনেছি, যেরকম ওই কোনায় একটা গরু আছে, ওটা আমরা একদম বাচ্চাকালে এনেছিলাম, এখন মাসাল্লাহ ওর ওজন 800 কেজির কাছাকাছি। সো এরকম অনেকগুলো গরুই আছে এখানে। মানে বাচ্চাও কিনতেছেন এবং বড় সাইজগুলো কিনছেন নাকি? বেসিক্যালি আমরা গরু কিনি হচ্ছে জাত বুঝে, জাত দেখে, যে গরুর জাতটা ভালো হয়, যে ওর পোটেনশিয়াল মনে হয় যে ও সামনে ফিউচারে গিয়ে একটা বড় গরু হতে পারবে, সেগুলো গরুই আমরা কালেক্ট করার চেষ্টা করি। বেসিক্যালি আমাদের এটা হচ্ছে অভিজ্ঞতার থেকে হয়েছে। আমার বড় ভাই যিনি, উনি তো এই লাইনে আছেন প্রায় আজকে 20 বছর। তো উনি এই গরু লালন পালন নিয়ে অনেক বছর ধরে, প্লাস ওনার সাথে থেকে থেকে আমরাও অনেক কিছু শিখছি, যে গরুর জাত, গরুর দাঁড়ানোর স্টাইল, পশ্চার, সব কিছু এগুলো আমরাও বুঝছি। গরুর চুট কোনটা পড়ে যাবে, কোনটা দাঁড়ানো থাকবে, এগুলো আমরা মোটামুটি জানি। আমাদের ফার্মে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি যেন সবাই আমাদের ফার্ম থেকে গরু কিনতে পারে। সেক্ষেত্রে তাদের বাজেট হয় 70 থেকে 80 হাজার টাকা বা 1 লাখ টাকার ভিতরে, আমরা সেগুলো গরুও কিনি। আবার এখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসেন, তাদের জন্য আমরা বড় গরু সংগ্রহ করে রাখি। 70 থেকে শুরু করতেছেন আপনাদের এখানে? জি, 70-80 হাজার টাকা থেকে শুরু। এটা মনে হয় যে আপনারা লোকালি করতেছেন, যেগুলো 70 করে বিক্রি করবেন। জি, লোকালি এই জায়গায় নাই। আমাদের প্রথম আলমদিনার মানে লুক্রেটিভ হচ্ছে প্রথম 3 লাইন, তারপর থেকে আপনার গরুর সাইজ একটু কমবে। আপনি আলমদিনায় ঢুকলে প্রথম লাইনে আপনি বড় উল থাকবে, তারপরে দেখবেন, ধীরে ধীরে তারপর ধীরে ধীরে অ্যালবিনো বাফেলোর থেকে শুরু করে সব ধরনের গরুই থাকে। সো আপনি ধরেন 70-80 হাজার টাকার যেগুলো গরু, ওগুলো একটু পিছের সাইডে থাকে। এই জায়গায় আসলে সর্বোচ্চ তো আমার কাছে আমার গরুর দাম তো কোটি টাকাও হতে পারে, কিন্তু তা তো আমি আর চাবো না। সো আমার কাছে সর্বোচ্চ দাম তো অনেক আছে, কিন্তু কারণ হ্যাঁ আমাদের একটা কস্টিং থাকে, সেটার থেকে আমাদের অল্প কিছু টাকা লাভ হলে আমরা ছেড়ে দেই। আমরা ওরকম আহামরি কোনো দাম চাওয়ার চেষ্টাও করি না। এখন আমি ধরেন মার্কেটিং করার জন্য আমি বলে দিলাম যে আমি 50 লাখ টাকা দাম চাই, কিন্তু 50 লাখ টাকার জিনিস থাকতে হবে তো, আর বা আমি যদি চাই আপনি তো আমাকে দিয়ে দিচ্ছেন না, তো হবেই না কখনো। এখানে দামাদামি করার ব্যবস্থা আছে। মানে দামটা আসলে আমরা ওরকম ভাবে আর কি এক্সপোজ করি না। আর প্লাস যারা গরু কিনে তাদের গরুর দামও আমরা বলি না, প্লাস যারা এখনো কিনেন নেই তাদের কাছেও সামনাসামনি না আসলে আমরা ফোনেও তাদেরকে আর কি দামটা জানাই না। আচ্ছা, এখন তো আমাদের কোরবানির তো খুবই নিকটেই, সারগুলো যে এখন বিক্রি করছেন কি হিসাবে, লাইভ ওয়েটের নাকি আসলে নর্মালি? এখন সারগুলা বিক্রির কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ধরেন আপনি আমার থেকে একটা বড় গরু কিনলেন, সেক্ষেত্রে আমরা দামটা ওইভাবেই ধরি যেন ঈদ পর্যন্ত তার খাবার কস্টিংটা সহ। যদি এখন নেন সেটাও ওইভাবেই দাম হয়। আজকের থেকে 6 মাস আগেও যদি আপনি আমার থেকে গরু কিনেন, সেক্ষেত্রে আমরা ওইভাবেই রেটটা ধরি। লাইভ রেটের ক্ষেত্রে যেটা হয়, লাইভ রেটের যে রেটটা হয় সেই রেটটা আমরা ঠিক যেদিন ডেলিভারি সেই দিন আমরা ওজন দিই। ডেলিভারির দিন যদি 10 কেজি কম আসে 10 কেজি কমের টাকা দিবেন, 10 কেজি বেশি আসলে 10 কেজি বেশির টাকা দিবেন। সেখানে আবার খাবার কস্টিংয়ের কোনো হিসাব নাই বা ওই কোনো এক্সট্রা কোনো কস্টিং নেই। জাস্ট আমার যেটা আপনার গরু খাইছে সেটাই আপনি নিয়ে যাবেন। আমার এখানে নিজস্ব গাড়ি নাই, জাস্ট ডেলিভারি খরচটা আমার এখানে গাড়ি থাকে। আপনারা ওনাদের সাথে কথা বলে নেবেন কয় টাকা ভাড়া নেবে, ওনাদের কাছেও ভাড়া দিয়ে দেবেন। আমার সাথে মানে গরু বাদে কোনো ডিলিংসই নেই। আমি আমার লোক দিয়ে দিব আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আমার একটা লোক যাবে বা 2টা লোক যাবে গরু বুঝে, সেই লোক আপনাকে নামাই দিয়ে আসবে গরু। আমরা এরকম দেখে থাকি, অনেক সময় হয়ে থাকে যে ধরেন একটা সার নিয়ে গেল, রাস্তায় একটা অকারেন্স হয়ে যায়, এটার জন্য কোনো দায়ভার বহন করতে হয় কিনা? এই কারণেই আমাদের ফার্মের যারা এক্সপার্ট রাখাল থাকে, আমরা শুধুমাত্র তাদেরকেই ডেলিভারি দেওয়ার জন্য পাঠাই। যেরকম আপনার ধরেন একটা বড় গরু গেল, তার সাথে আমরা চেষ্টা করি 2 জন লোক দেওয়ার। 2 জন লোক গেলে ওরা সুন্দর মতন নিজের দায়িত্বে, কেউ ধরতে দিবে না, কাউকে ধরতে দিবে না, ওরা গরু নিজেরাই ধরবে, ধরে নামাই দিয়ে সুন্দর মতন বেঁধে নিয়ে আসবে। মানে এখানে আর যদি ওরকম কোনো অকারেন্স হয় সেটা তো অ্যাক্সিডেন্ট, সেটা তো আমার হাতে নাই কিছু। ওটা আপনারা শেয়ার করবেন না, এই তো না? জি। এখন যদি ধরেন আমি একটা সার কিনে রাখলাম, যে আমি 6 মাস আগে আমি একটা সার নিলাম এবং আপনার খাবার টাবার সমস্ত দায়িত্ব আছে যে এত টাকা আমি দেবো, এর মধ্যে যদি কোনো অকারেন্স হয় এটার মধ্যে কি কোনো কিছু আছে নাকি? সেটা তো আমার দায়ী, সেটা আমার কাছে থাকবে। এখন লাইফ স্টক, এটা সবাই যারা পালেন, আমরা যারা পালি, আমরা জানি যে লাইফ স্টকে এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাদের একটা ডিল মানে লিয়াজও করা থাকে বা একটা
লেখা থাকে যে ভাই এত টাকা আপনি বায়না করেছেন, বায়নার ওই অ্যামাউন্টের থেকে এত পার্সেন্ট ছেড়ে দিয়ে আপনার বায়না আপনাকে ফেরত দিয়ে দেয়। খাবারের জাস্ট আমরা ওই অ্যামাউন্টটুকু চেষ্টা করি রেখে বাকি টাকা তাকে বুঝিয়ে দেওয়া। অনেকে মন্তব্য করে থাকে কিন্তু যে যারা বড় বড় খামারে এই ষাঁড় গরুগুলো দেখা যায় 1 বছর আগেও অনেকে কিন্তু নেয়, যেমন আপনার 2025 সালে কোরবানি ঈদ, আবার 26 সালেটা কিন্তু দেখা যায় যে এই কোরবানি ঈদের পরে কিন্তু অনেকে রেখে দেয়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ফার্মে এখনো 2026 সালের জন্য বিক্রি করা গরু আছে। এরকম কাস্টমার আছেন যারা আমাদেরকে ভরসা করেন, প্রত্যেক বছর আমার কাছ থেকে গরু কেনেন। সে আমার কাছে গরুটা কিনে রেখে 25 সালের গরু তো কিনছেন, সে 25 সালের গরুটা গত বছর 24-এ কিনছিলেন, আর এই বছর 25 সালের গরু কিনতে এসে 26 সালের গরুও কিনে রেখে দিয়ে গিয়েছে। আচ্ছা, আমরা একটু লুকটা চেঞ্জ করি, এদিকে একটু আসি। আচ্ছা ভাইজান, আমরা তো আরেকটি ব্যাপার জানি যে অনেকেই এই যে বলছে যে আসলে গরু লালন পালন করে এখন এই যে ফ্যাটেনিং সিস্টেম করে কোনো লাভ হচ্ছে না, অনেকেই বলে। এখন যেহেতু আপনি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এটার সাথে ইনভলভ আছে এবং আপনার ভাই তো প্রায় 20 বছর আছে, বিশাল একটা অভিজ্ঞতা। আমার ভাইয়ার অভিজ্ঞতা 20 বছরের, আমার আলহামদুলিল্লাহ নিজস্ব অভিজ্ঞতা আছে 10 বছরের। তো যেখানে আমি বলতে পারি যে আসলে এই গরু পালনটা প্যাশন ছাড়া কিছুই না। ব্যবসা ডেফিনেটলি আমরা যেহেতু কমার্শিয়ালি করি, ব্যবসা করতেই হবে। প্যাশন দিয়ে তো আর পেট ভরবে না, প্যাশন দিয়ে মনে করেন মনের শান্তি পাবো, কিন্তু পেটের শান্তি কিন্তু পাচ্ছি না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, খামার করাটা এখানে রিস্ক ফ্যাক্টর আছে কিছু, যেরকম আপনাকে বললাম যে লাইফ স্টক মরে যেতেই পারে, সেই লসটা বেয়ার করার মতন ক্ষমতা আপনার ভিতরে হবে। আপনার ভিতরে যদি সেই লসটা বেয়ার করার মতন ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে আপনি এই লাইনে আসতে পারেন। কেউ কেউ বলে যে ডেয়ারি ফার্ম করে লাভ হচ্ছে না, আবার কেউ বলছে ফ্যাটেনিং সিস্টেমে আরও লাভ নাই, আবার অনেকে বলে না ফ্যাটেনিং সিস্টেম ভালো লাভ হয়। এই দুইটার মধ্যে আসলে আপনি কি পার্থক্য? এটা যেহেতু আপনি ফ্যাটেনিং সিস্টেমে আছেন, আপনি মনে হয় ডেয়ারিতে মনে হয় নেই। না, আমি ডেইরিতে নাই, কিন্তু আমার ডেইরির ব্যাপারেও অভিজ্ঞতা আছে, আমি জানি। যেখানে বিষয়টা হচ্ছে যে এখন ফ্যাটনিংয়ের 2টা পর্যায় আছে। এখানে ফুডের উপরে অনেক কিছু নির্ভর করে। খাবারের যেই কস্টিং, আমরা যেই ভুসিটা খাওয়াই, আমাদের এখন খাবারে 16 ধরনের মিক্সিং যায়, প্লাস ঘাস যায়, খ্যার যায়। এই খাবারের যে কস্টিং এবং ফিডের যেই কস্টিং, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। অলমোস্ট মনে করেন যে আকাশ পাতাল ডিফারেন্স। আমি জিনিসটাকে ভালো খাওয়াইছি। আমি যেরকম আমরা বলি যে আলমদিনার থেকে আপনি যখন গরু নেবেন, আপনি মিট কোয়ালিটি চেক করবেন যে আমাদের মিট কোয়ালিটিটা কীরকম। আমাদের মিট কোয়ালিটি ভালো হয় কারণ আমরা ওই ভুসি খাওয়াই, ওই ঘাস খাওয়াই, ফিড খাওয়াই না, আমরা খুদ খাওয়াই না, আমরা ওই জাউ খাওয়াই না। সো আমরা চর্বির জন্য না, গরুর যা স্ট্রাকচারের ভিতরে যা আসবে, যা মাংস লাগবে তাই হবে, তার চেয়ে বেশি কিছু হবে না। বেশ বড় গরু কাটলে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি বের হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমি আপনাকে এটা গ্যারেন্টিড বলতে পারবো। এটা 1-2 বছরে হয়নি তো, 5 বছর ধরে বলতেছি। আমরা নিজেরাও এখানে স্লটারিং করি, মানুষজন আমাদের উপরে অডলি স্যাটিসফাইড, কারণ ওনারা বলতেছেন যে ওনারা আমার কাছে, মানে আমার এরকম একজন কাস্টমার আছেন যে 2টা গরু নিয়ে গিয়েছেন, একটা ছোট একটা বড়। সে বড় গরুতে যা চর্বি পাইছে, ছোট গরুতেও সেম পরিমাণ চর্বি পাইছে, একেবারে সেম পরিমাণ চর্বি আমরা অনেক পাইছে। সময় দেখি কসাইরা বলে যে বড় গরু নিলে পারে নাকি চর্বির পরিমাণ খুব বেশি। এটা হচ্ছে টোটালি ফিডিং এর উপরে। বর্তমানে আমরা 16 ধরনের ভুসি খাওয়াচ্ছি, এর ভিতরে গম ভুসি, ছোলা ভুসি, আস্তা বুট, এগুলো সবই অ্যাড। কাঁচা ঘাস মনে তো খাওয়াচ্ছে। কাঁচা ঘাস তো ডেফিনেটলি, মানে ছোটবেলায় স্কুলে সবাই শিখেছি না যে গরু কি খায়, গরু ঘাস খায়। ঘাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লাস খ্যাটটাও খুব জরুরি। ওর রুমেনে কোনো ধরনের প্রবলেম যেন না হয়, সেক্ষেত্রে খ্যাটটাও খাওয়ানো খুব জরুরি। আমরা খ্যাটটাও খাওয়াই, ঘাস, খ্যার এবং সাথে ভুসি, এটা মিক্সিং হয়। ঘাসটা আসলে আমরা বাইরের থেকে কিনি, আমাদেরকে এসে এখানে ওয়েট স্কেলে মেপে দিয়ে তারপর যায়। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমরা তো অনেক কথা বললাম, এটা আমরা একটু এই সার সম্পর্কে একটু আমরা তথ্য জানি। এই যে আমরা পাশে যে দেখতেছি ভাইজান, এটা কি জাতের এটা সার? এটাও হচ্ছে উলবাড়ি, কিন্তু এটা হচ্ছে হাসা উলবাড়ি। হাসা উলবাড়ি। হ্যাঁ, আপনাকে যে আগে কালো উলবাড়িটা দেখাইছি, ওইটা যেরকম রেয়ার, এই হাসা উলবাড়িটাও খুব রেয়ার, সব জায়গায় পাওয়া যাবে না। আচ্ছা, এখানে কেমন কি ওজন হবে এটা? এটার বর্তমানে ওজন আছে 800 কেজির মতো। এই যে সাধারণ যে ক্রেতারা এই যে সারটা যে সংগ্রহ করবে, কি দেখে ওনারা এটা পছন্দ করবে? যারা মাংসের গরু কিনবে তারা কিন্তু এই গরু কিনতে পারবেন না। তারা হিসাব করবে যে বাজারে চলতেছে 750 টাকা, আচ্ছা যাক ঈদ, 800 টাকা করে কেজি হিসাব করলে
আমার এই গরু তো তখন মনে করেন যে বাড়ির থেকে টাকা এনে, হবে না, হবে না। সো এই গরুর হিসাবটাই ডিফারেন্ট। এই গরুর দাম হচ্ছে তার রূপের উপর, এই গরুর সবকিছু হচ্ছে তার রূপের উপর। 800 কেজির গরু ডেফিনেটলি এটা আসলে মাংসের হিসাবে হবে না, হিসাবে মাংসের হিসাবে হবে না। ধন্যবাদ। তারপর আমরা এই পাশেটা দেখি ভাই, এটা তো খুব বিশাল সাইজের মনে হচ্ছে ভাইজান। এটা কেমন ওয়েট হতে পারে? এটাও 800 কেজির উপরে আছে বর্তমানে। আমরা আসলে গরুগুলোকে ওইভাবে ডিরেক্টলি সবসময় ওয়েটের উপর রাখি না, আমরা ওয়েট কম দেওয়ার চেষ্টা করি, বের কম হওয়ার চেষ্টা করি। গরু যত রেস্ট পাবে তত বেটার হবে। এগুলো কিভাবে পরিচর্যা কিভাবে করতেছেন প্রতিদিন? পরিচর্যা বলতে এখন যেহেতু প্রচণ্ড গরম, এখন বর্তমানে 6 থেকে 7 বার খালি গোসল হচ্ছে ওদের। 6 থেকে 7 বার? 6 থেকে 7 বার খালি গোসল হচ্ছে তাদের। এবং এই গোসলের পর প্রত্যেকবার ওদেরকে ফ্যান তো অনবরত চলতেই থাকে, সকাল থেকে শুরু রাত পর্যন্ত ফ্যান চলতেছে। প্লাস এই এই লাইনটা আপনি আসার আগে যেহেতু আপনাকে দেখাইছি, কিন্তু আমি রশি দিয়ে বন্ধ করে রাখি যেন ওদেরকে ঢুকে কেউ ডিস্টার্ব না করতে পারে, ওরা যেন বর্তমান মানে রেস্টের ভিতরে থাকতে পারে। অনেক দর্শনার্থীরা মনে হয় এখানে এসে থাকে বিভিন্ন সারটা দেখার জন্য। জি জি জি, অনেক অনেক বিভিন্ন জায়গায় কিন্তু এরকম হয়। আমাদের ফার্মে আসলে আপনাকে আমন্ত্রণ করব যে শুক্রবার একদিন আসবেন, তাহলে আপনি আমাদের ফার্মের আসল অবস্থাটা বুঝতে পারবেন। যে আমাদের ফার্মে মনে করেন অ্যাট এ টাইম 400-500 লোক ভরে যায়, হাঁটার জায়গা থাকে না, এত মানুষ আসে। সেই ক্ষেত্রে গরুগুলোও মনে করেন যে কেউ খাচ্ছে না বা কেউ অস্থির হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এই লাইনগুলো বন্ধ করে রাখার চেষ্টা করি। মোটামুটি কেমন কি বিক্রি হয়ে গেছে? যেহেতু আমাদের ঈদ তো খুবই সম্মুখী, খুব বেশি দিন নেই। 30 থেকে 40%-এর মধ্যে গরু বিক্রি হয়ে গিয়েছে অলরেডি, আর বাকি তো ইনশাল্লাহ আল্লাহ যা রাখছে রিজিকে তা হবেই। আপনাদের একটু নিয়মটা যদি বলে দিতেন, হয়তো বা আমাদের এই ভিডিওটা অনেকে দেখবে, দেখে হয়তো বা আসবে, আপনাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, যে একটু বলতেন যদি যে আপনাদের নিয়ম কানুনটা কেমন, কিভাবে এই সারগুলো। নিয়ম কানুন হচ্ছে টোটালি মানে এখানে আসলে নিয়ম কানুনের কিছুই নাই। আপনি আসবেন, আপনি অলমোস্ট যেই দামের গরু কিনবেন তার 30% অ্যাডভান্স আমাদের অ্যাটলিস্ট করতে হবে। 30 থেকে 50% অ্যাডভান্স করবেন, গরু আমার কাছে থাকবে, আমার কাছে খাবে। এবং আমরা সবসময় বলি যে আমাদের মূল দায়িত্ব হচ্ছে বিক্রিত গরু, অবিকৃত গরুর দায়িত্ব আমাদের কম, আমাদের বিক্রিত গরুর দায়িত্ব হচ্ছে বেশি। সো বিক্রিত গরুর আমরা যেই পরিচর্যাটা করি সেটা অবিকৃত গরু পায় না। বিকৃত গরুগুলো ওইভাবে যত্ন করা হয় না, একটু খাবারের দিক থেকে একটু কম দেওয়া হয়, বা বিভিন্ন সময় এরকম শোনা যায়, কিন্তু সবাই তো একরকম না। এর জন্য আপনারা কি? সেটা হচ্ছে কি, বিকৃত হোক অবিকৃত হোক, যখন দর্শনার্থী আসেন তখন তারা এত মানুষ চলে আসেন যে গরুর সামনে কেউ যাচ্ছে, কেউ গরুকে হাতাচ্ছে, কেউ একটা সেলফি তুলতেছে, সেক্ষেত্রে হয় কি গরু খাচ্ছে না। বা যেই পরিমাণ গরম এখন, কিন্তু গরমে মনে করেন গরু কি, আমরাই তো মনে করেন যে অর্ধেক প্লেট ভাত খাওয়ার পর আর মন চাচ্ছে কিন্তু খেতে ইচ্ছে করে না। সো গরু তো ও তো বোবা প্রাণী, এখন ওর খাওয়া আমি ডিস্টার্ব করে ওকে তো আর ঠিক রাখতে পারবো না। সেক্ষেত্রে আমরা করি কি, আমাদের যেগুলো গরু বিক্রি হয়ে যায় সেগুলো আমরা নিয়ে চলে যাই, আমাদের পিছের যে ঘরটা ওখানে নিয়ে রেখে দেই। ওখানে ঠান্ডা আছে, একদম শান্তি সুষ্ঠুভাবে একেবারে আরামসে থাকে, ওখানে কাউকে যাওয়াও নিষেধ, ওইখানে আমরা কাউকে ঢুকতেও দেই না। যখন এটা বিক্রি হয়ে গেলে এটা এখান থেকে সেপারেট হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। তারপরে আপনি যেগুলো বিক্রি হয় না এখানে থাকবে। জি, বুঝতে পারছি। তারপরে আমরা ভাই একটু আরেকটু ওই দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। এটা কি কেমন ধরনের, এটা কি জাতের ভাই? ওটা একই তো না? কিন্তু এটার সাথে লুকিং কিন্তু চমৎকার লুকিং। একটু শাহিওয়ালের পার্সেন্টেজ থাকতে পারে, কারণ এই বাচ্চাটা আমরা সংগ্রহ করি, আমাদের কাছে এই বাচ্চাটা আছে 4 বছর হয়ে গেছে আজকে। 4 বছর লালন পালন করতে? জি, দীর্ঘদিন কিন্তু লালন। এই বাচ্চাটা যখন আসছিল তখন ওর ওজন ছিল 78 বা 88 কেজির মতন, এখন মাশাআল্লাহ তো অলমোস্ট 800 কেজির মতন। 100 কেজি, অনেক বিশাল সাইজ। দেখতেছে মানুষ, কাস্টমার আসতেছে। যেমন এই যে এখানে প্রচুর দর্শনার্থীরা আসে, যখন দেখে সবাই আনন্দ উৎফুল্ল করে, আপনাদের নিজের মধ্যে কেমন লাগে? আসলে এই জিনিসটার থেকেই তো এই খামার করা, আমরাও এরকম আসলে হাটে গিয়ে আনন্দ উল্লাস করছি দেখে আজকে এই লাইনে নামতে পারছি। এই জিনিসের প্রতি প্যাশনটা আসছে ওভাবেই। তাহলে মোটামুটি ভাই এই জন্য এখানে তো আমরা দেখালাম যে এটা ওয়েট কেমন আছে এখানে এভারেজ? উলবাড়িগুলার অ্যাভারেজ যদি ধরেন তাহলে 800 কেজি অ্যাভারেজ ওয়েট আছে, 800 কেজি অ্যাভারেজ। আর এখানে যদি ক্রসগুলা ধরেন তাহলে আপনার 900 কেজির কাছাকাছি অ্যাভারেজ ওয়েট আছে। এগুলো এখানে ক্রস আছে, হাসা আছে, একটা উলবাড়ি আছে,
তারপর আপনার সব ক্রস। হাসাটা মনে হয় যে খুব চাহিদা একটু বেশি না? হাসার চাহিদা ভালোই আছে। আর তারপর আমরা একটু বাকিগুলো দিই, যেহেতু আপনার তো অনেক সার, আসলে এতগুলো তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, কিছু কিছু আমরা দেখাবো। খুবই লুকিং, এটা খুবই সুন্দর। এগুলো তো মনে হয় যে শাহিওয়ালের মতো নাকি ভাই? এগুলো শাহিওয়াল। শাহিওয়াল। জি শাহিওয়ালের চাহিদা কিন্তু অনেক ভালো। জি। আসলে এটা কেমন কি ওজন হবে ভাইজান? এটারও আপনার 780 কেজির মতন ওজন আছে। সর্বনিম্ন যে ওজনটা গরুর, সেটার থেকে শুরু করে আপনার ধরেন 550 কেজি পর্যন্ত আমি লাইভ ওয়েটে গরু সেল করতে পারবো বা দিতে পারবো। মানে 550 কেজির মধ্যে যেটা, জি। যেটা বড় হয়ে যায় ওইগুলো আর না, ওগুলো আর লাইভ ওয়েটে আসে না, কারণ ওগুলো আমাদের মনে করেন যে লং টাইম পালা, বা ওগুলো আমরা জাত দেখে সৌন্দর্য দেখে কেনা, দাম একটু বেশি দিয়ে কেনা, কারণ সুন্দর, ওইভাবে কেনা। ভাই এটা আমরা তো দেখালাম, এটাও তো মনে হয় শাহিওয়াল, এটা হলো কালো না? জি, কালো। এগুলো কি সেম খাবার খাওয়াচ্ছেন সবগুলোকে না? যে আমাদের খামারে এই বড় একটা গরু যা খাবে, এবং মনে করেন 70,000 টাকার একটা গরু সেটাও তাই খাবে, কোনো রেফারেন্স নেই। এগুলো খাবার কি পরিমাণ লাগে আপনার এক একটা সারকে প্রতিদিন খাওয়াতে? ডিপেন্ড করে গরুর সাইজের উপর। ধরেন এই গরুটা এখন মনে করেন বর্তমানে 15 কেজির মতন খাবার খাচ্ছে, বা ওই লাইনে যে বড় ক্রস বা অস্ট্রেলিয়ান গুলো দেখেছেন, ওগুলার 20 কেজি 25 কেজি করে খাবার লাগে প্রত্যেকদিন। এটা কি আপনি বুঝতে পারেন যে আসলে এই গরুটা খাওয়া শেষ হয়েছে বা কমপ্লিট হয়েছে, এটা কি বোঝা যায়? জি। বুঝতে পারেন আপনারা? জি। বা ওর যে আরো খাবার চাহিদা আছে, এটাও আমরা বুঝি যে ও আরো খেতে চাচ্ছে। আমার কিন্তু অনেক বড় বড় খামার, আমি বেশ কিছু আমার ভিডিও আছে 400 500 700 পর্যন্ত, ওনারা কিন্তু আবার গাভী বা সারগুলো দেখলে ভাই ওনারা টের পায় যে এটা একটু প্রবলেম হয়েছে, এটা কিন্তু ধরতে পারে। এটাকে আপনারা কি এগুলো কি ধরেন? আমাদের ফার্মে কোনো ধরনের ডক্টর নাই, আমরা যা ট্রিটমেন্ট করি নিজেরাই করি। আমরা গরুর ধরেন ভ্যাকসিন করা থেকে শুরু করে এভরিথিং আমরা নিজেরা করি, কোনো বাইরের থেকে ডক্টর এনে কিছু করি না, কারণ এগুলো আমরা করতে করতে শিখে গেছি। আমি বলি ডাক্তারদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে এই ডোজেজের বাইরে দেওয়া যাবে না, কিন্তু আমি বুঝতেছি আমার এই গরুর, এখন ডাক্তার দেখে মনে করতেছে এই গরুটা 500 কেজির, আমি কিন্তু জানতেছি এই গরুটার ওজন 700 কেজি, ওর ডোজেজ একটু বেশি। সেক্ষেত্রে আমি ডাক্তারের ডোজেজে আমার কাজ হচ্ছে না, কিন্তু আমার ডোজেজ যখন আমি দিচ্ছি তখন ঠিকই কাজ হচ্ছে। এগুলো তো সব শাহিওয়ালি না ভাই? এগুলো এভারেজ কেমন? এগুলো ওয়েট আছে 850 কেজি অ্যাভারেজ ওয়েট আছে। 800 কেজি। এগুলো কি আপনারা কি ওয়েট করেছেন নাকি আনুমানিক বলছেন? ওয়েটও করা আছে, আনুমানিক তো আমরা বলেই দিতে পারবো কোন গরুটার কত ওজন আছে। গরু কিনবেন, আমি গরু বের করে সামনে নিয়ে যাব, স্কেল দেব, স্কেলে উঠবে, আপনি ওখানে দেখবেন, তারপর সে না আপনার সাথে দামাদামি হবে ভিতরে কি আছে, বা আমার গরুতে আমি কেন এত টাকা দাম চাচ্ছি, বা আমি কেন এই গরুটা লাইব্রেরিতে বিক্রি করতেছি না, সেটা আমি জানি। আমি একজন খামারি হিসাবে এই খামারে গরু পালছি 1 বছর, আমি জানি আমি ওর পিছে কি কষ্টটা করছি, বা আমি ওর পিছে কি ব্যয় করছি। আমার শ্রমের কোনো টাকা নেই, আমি শ্রমটা হচ্ছে প্যাশনেটলি করি, আমার শ্রমের কোনো টাকা নেই, এটা আমি ভালোবাসি দেখে করি। ওর পিছে কেন এত টাকা আছে সেটার এক্সপ্লেনেশন আমি দিতে পারবো, কারণ আমি জানি ওর কেনা থেকে শুরু করে এই পর্যন্ত কষ্টে, বা ওর পিছে যে কস্টিংটা হয়েছে, সেটা যখন সে শুনবে তখন সে বুঝবে যে এই গরুটার দাম আসলে কেন বেশি। কারণ আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যে জাতটা আর কি মানুষ পছন্দ করে সেটা হচ্ছে দেশাল বড় গরুর ক্ষেত্রে, আর শাহিওয়াল এবং ব্রাহ্মণ ক্রস, এই 3টা জাত মানুষ খুব পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যে আমাদের টার্গেট হচ্ছে এই জাতগুলো কালেক্ট করা। ডিফারেন্স আছে, কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। সেটা আপনি বলতে পারেন না ভাই এটা আপনি কি বললেন যে বড় গরুর মাংসর আর ছোট গরুর মাংসের, ডেফিনেটলি ডিফারেন্স আছে, কিন্তু আমাদের ফার্মের যেই ফুডটা সেম ফুড কিন্তু পাচ্ছে। এখন জাতের উপর ডিপেন্ড করে এগুলো হয়, প্লাস আমাদের ফার্মের ধরেন এই লালন পালনের যে সিস্টেমটা আপনাকে আগেও বলেছি যে বড় গরুর যেরকম ছোট গরুর সেম, সো সেই ক্ষেত্রে আমাদের কোনো ডিফারেন্স অতটা বোঝা যায় না। মেইন ফ্যাক্ট কিন্তু খাবার, আমার কাছে মনে হয় যেটা খাবারটা আসলে মানুষের গায়ে যেরকম কাজ করে সেম গরুর ক্ষেত্রেও ওরকমই কাজ করে। ঠিক আছে ভাইজান, তাহলে আমরা তো এটা দেখলাম, আমরা একটু এই পাশে একটু দেখি। এটা মনে হয় একটু ছোট না ভাই? এই পাশগুলো হচ্ছে আপনার ওয়েট হচ্ছে এই পাশে, ডান পাশে যেগুলো দেখতেছেন, ডান পাশের গুলো শাহিওয়াল না ভাই? সব শাহিওয়াল দেশাল। জি, আপনার এইগুলার ওজন আছে আপনার 550 কেজির মতন, এখানে আবার আছে 650 পর্যন্ত,
আবার পিছে আবার আছে 700 পর্যন্ত। এই যে আপনারা যে সারগুলো যখন সিলেকশন করেন, অনেক সারগুলো দেখা যায় একটু পেটটা একটু বাড়তি, ওইগুলো সে মনে হয় একটু ফিটিং যে সারগুলো ওইগুলো মনে হয় যে বেশি। আসলে এটা ওইভাবে আমরা কালেক্ট করি না, আমরা সৌন্দর্য দেখি, আমরা টোটালি গরুর জাত আর সৌন্দর্যটা দেখি। আমরা জানি যে মানুষ কি পছন্দ করবে, আমরা ওইভাবেই কালেক্ট করি। আমাদের কোনো গরুর আপনি ওরকম পেট দেখবেন না, আর সব সুন্দর সুন্দর লাল গরুই দেখবেন আমাদের কাছে, কারণ মানুষ, বাংলাদেশের মানুষ আসলে লাল গরুটা খুব বেশি পছন্দ করে। দর্শক, আমরা এখন আছি আলমদিনা ফার্মে। আমাদের হাসান ভাই আছে, বেশ আমাদের সুন্দরভাবেই আসলে এই সারগুলোর ডেসক্রিপশন দিচ্ছে, এবং উনি যে আসলে গরু প্রেমিক এটা আমরা দেখে বুঝতে পারছি। হাসা সারের সৌন্দর্যটাই অন্যরকম। একটু বড় বড় সাইজ, জি, আমার কাছে ছোটও আছে, আমার কাছে ছোটও আছে, আমার কাছে ভুট্টি হাঁসাও আছে, আমার কাছে দামুর হাঁসা আছে, আমার কাছে বড় হাঁসাও আছে। দেশের বাইরের থেকে অনেকে আনতে পারে, কিন্তু আমরা চেষ্টা করি আমাদের দেশের যে গরু, আমাদের দেশের যে ঐতিহ্য, সেটাকে মানুষের কাছে তুলে ধরার। 2-3 বছর আগে যে গরুগুলা ঢুকেছিল সেখান থেকে আমরা যেগুলো পছন্দ হয়েছে সেগুলো কিনেছি। ইন্ডিয়ান সার, মানে ইন্ডিয়ান সার আমার কাছে নাই, হচ্ছে ইন্ডিয়ান বইল আছে, এবং উলবাড়িটাও তো যেহেতু ইন্ডিয়ান একটা জাত, ইন্ডিয়ার থেকেই আসে। আমাদের দেশেও এখন ডেভেলপ হচ্ছে, কিন্তু এত বড় উলবাড়ি আর কি এখনো কেউ তৈরি করতে পারেনি। সো এগুলো আমাদের ওই ইন্ডিয়ার থেকেই আসছে। আমি বেসিক্যালি দামের বিষয়টা মনে করি কি খুবই একটা সিক্রেট একটা ব্যাপার, সবাই রাখতে চায় এটা, খামারি হোক বা যে ক্রেতা হোক, সেও একটু সিক্রেট থাকতে চায় এই বিষয়টা নিয়ে। সো আমি দামের বিষয়টা চাই যে কিনবেন সে আসবেন আমার কাছে, আমি সামনাসামনি নিজে থেকে আপনাকে দাম বলবো। আচ্ছা দর্শক, আমরা আসলে যেটা বুঝতে পারছি যে হাসান ভাই আমাকে আসলে যে ইনফরমেশনটা দিতে চাচ্ছে, উনি আসলে ক্যামেরার সম্মুখে উনি বলতে রাজি না। হয়তোবা আমাদের এই ভিডিওটা যখন দেব, ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, ওনার সাথে আপনি খামারে এসে সরাসরি কথা বলতে পারবেন যে আসলে কেমন দামে ওনারা বিক্রি করবে এটা, নাকি ভাই? আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দিব সেই ক্ষেত্রে কিরকম দাম আমি এক্সপেক্ট করতেছি। দর্শক, আমরা কিন্তু আসলে হাসান ভাইকে কোনোভাবেই আমরা কিন্তু আসলে ওনাকে রাজি করাতে পারলাম না। উনি বিভিন্ন যুক্তি দেখাচ্ছে, হয়তোবা আপনারা ভিডিও দেখবেন, দেখার পরে হাসান ভাইয়ের সাথে আপনারা ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবেন। উনি আসলে এটা একটু হাইটি রাখতে চায়। আর ঠিক আছে, ওটা থাক, আমরা পরবর্তীতে দেখাই। যেই মহিষগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু অ্যালবিনো আমাদের দেশে ডেভেলপ হচ্ছে। আমাদের দেশে অনেকেই অ্যালবিনো বাফেলো পালতেছে, ব্রিডিং করতেছে, বড় মোটা তাজাও করতেছে। সো ইভেন কি অ্যালবিনো বাফেলোর মিল্কও বিক্রি হচ্ছে, দুধও বিক্রি হচ্ছে। এই অ্যালবিনোগুলো আমাদের 2 বছর আগে সংগ্রহ করা, সব বাচ্চায় আনছিলাম আমরা, দেশে থেকে সংগ্রহ, দেশের থেকে সংগ্রহ করা। জি, যেহেতু মহিষের চাহিদাটা দিন দিন বেড়েই চলছে, এটা নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে? মহিষ আমরা সবসময় পালি, আমাদের গত 5 বছর ধরে এই ফার্মটা ডেভেলপ হয়েছে, আমরা এই ফার্মে সবসময় মহিষ পালি। কালো মুর্রা মহিষ থেকে শুরু করে, কালো দেশি মহিষ থেকে শুরু করে সব ধরনের মহিষই রাখার চেষ্টা করি। এবছর আমার কাছে অ্যালবিনো বেশি, আমার কাছে কালো মহিষ একটাই আছে। সো মহিষের পরিকল্পনাটা হচ্ছে কি, মহিষ এখন সবাই কোরবানি দিতে চায় না, কিন্তু মহিষের কিছু আছেন যারা শুধু মহিষ কোরবানি দিতে চান। মাংসের ব্যাপার থাকে, কারণ মহিষের প্রাইস ওয়াইজ মাংসটা একটু বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকে মহিষ কিনতে ইচ্ছুক থাকেন। সামনে বছর আমরা চেষ্টা করতেছি আরও কিছু 8-10টা কালো বড় জাফরাবাদী বা মুর্রা মহিষ সংগ্রহ করব। ফার্মে আসবেন, সব ধরনের গরু আছে, সব ধরনের। আপনি তো লাখ টাকার ভিতরে কোরবানি দিবেন সেটাও আছে, আপনি যদি মনে করেন অনেক টাকার কোরবানি দিবেন বা 7-8টা গরু কোরবানি দিবেন সেটাও আছে। হাসান ভাই, অনেক আইটেমের শাড়ি দেখালেন, মুখ থেকে কিছু বের করতে পারলাম না। এই বুটিগুলো কোথায় থেকে সংগ্রহ? সব দেশের থেকে, সব দেশে? সব দেশের বাইরের কিছু নেই। বুটি কি বাংলাদেশে হয় নাকি? হ্যাঁ, এখন বিভিন্ন জায়গায় মানুষ ভুট্টির ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। ভুট্টির জিনিসটা হচ্ছে শৌখিন একটা জিনিস, সবাই ভুট্টি কিনতে চায় না, আবার যারা কিনতে চায় তারা ভুট্টি ছাড়া অন্য কিছু কিনবে না। কতগুলো আছে ভাই এবার? ভুট্টি আছে প্রায় আপনার 35টার মতন। যদি কেউ খামার করতে চায় কিভাবে শুরু করবে? মানে এখন ডেইরি করতে চাইলে ফ্যাটিনিং করতে পারে, ডেয়ারি করে, যেহেতু আপনি ফ্যাটিনিং করতেছেন,
আপনার অভিজ্ঞতা অবশ্যই ফ্যাটেনিং এ বেশি, আমরা একটু ফ্যাটেনিংটা ফ্যাটেনিং করতে চাইলে অবশ্যই করতে পারে, কোনো না নাই, কিন্তু একটু ডিসিশন মেকিংয়ে একটু পরামর্শ করে যারা এই লাইনে আছেন, যারা করতেছেন তাদের সাথে ডেফিনেটলি পরামর্শ করে তারপরে এই লাইনে আসার জন্য আমি অনুরোধ করব। কারণ ধাপ করে আপনি এসে আপনি যদি আমি বললাম না, যদি আপনার লাইফ স্টক ধরেন আপনার কাছে 300 গরু আছে, যদি আপনার 50টা গরু মরে যাওয়ার পর ওই লসটা বেয়ার করার মতন এবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনি খামার করবেন। আমি বলবো যে প্রথমে কোনো একটা খামারের সাথে লিয়াজো করে আর কি একটু খামারে বসা, বা পরিচিত কারো খামার থাকলে একটু দেখা কিভাবে লালন পালন করেন, কিভাবে একটা গরু মোটা তাজা করা হয়, কি পরিমাণ খরচ, কি পরিমাণ ঢাকার ভেতরে করলে কি পরিমাণ ভাড়া দিতে হয়, এগুলো সব দেখার পর যদি সে মনে করে যে না আমি এটা করতে পারবো, সেক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে যে কোনো ব্যবসা আপনি স্টার্ট করেন। আল্লাহর যদি আপনার ওই রিজিক লেখে রাখে আপনি অবশ্যই পাবেন। বিদেশ থেকে পড়াশোনা করে এসে আমার পরিচিত অনেকজন আছেন যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসে এখন ঢাকায় খামার করে ভালো করতেছেন, বা ঢাকার বাইরে খামার করে ভালো করতেছেন। সো ওনার বিদেশ থেকে পড়ে আসে, ওই ডিগ্রি পাশ করে এসেও সে খামার করতেছেন, ডেফিনেটলি উনি এটার ভিতরে কিছু পেয়েছেন বলেই করতেছেন। আমার খামারে যদি স্টাফ না থাকে, আমার গরুর গোবর টানতে কোনো আমি দ্বিধাবোধ ফিল করব না, কারণ এটা আমার জিনিস, এটাকে আমি আমার মতন আমার বাচ্চার মতন পালি। আমি এটার প্রতি কাজ করতে ওর যদি গোসল করাইতে হয়, ওর যদি খাবার দিতে হয়, ওর যদি গোবর টেনে পরিষ্কার করে রাখতে হয়, সেক্ষেত্রে যদি আমার স্টাফ না থাকে, বা স্টাফ থাকলেও যদি ম্যান পাওয়ার আমার কাছে কম আছে, আমরা নিজেরাই করি। এটাই কোনো আমরা আসলে কাজকে ছোট করা যাবে। মোট কথা হলো আমার কর্মটাকে, এটি হলো মেইন। কর্মটাই জন্ম কোথায় কি হলো এটা দেখার বিষয়। আমি একটা কৃষকের ছেলেও হতে পারি, আমি একজন অনেক পয়সাওয়ালার ছেলেও হতে পারি, কিন্তু কাজ তো কাজই। এখন যে কৃষক, তার ছেলে যদি এখন একজন বিসিএস ক্যাডার হয়, সেও কিন্তু কৃষক কাজ করেই বড় হয়েছে, বা যে বড় লোকের ছেলে ঘুরতেছে তার বাবাও কিন্তু কষ্ট করেই টাকাটা কামাইছে। আর এটা আমরা কিন্তু আসলে ম্যাক্সিমাম দেখতে পারি, কিন্তু আমাদের সাধারণ কৃষকের ঘর থেকে কিন্তু আজ যারা বড় বড় কিছু হয়েছে সাধারণ কৃষকের ঘর থেকে। ডেফিনেটলি জি। আমার ভিজিট করার কোনো নিয়ম কানুন নাই ভাই। আমরা এখন ঈদের আগ পর্যন্ত 24 ঘন্টা খোলা আছি। আমার মোবাইল নাম্বারটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিন। আমার মোবাইল নাম্বারে ফোন দিয়ে এনি টাইম যদি ফোন দিতে যায়, সকাল 6টার থেকে ভোর 6টা মানে রাত 5টা পর্যন্ত যখন মন চায় আপনি ফোন দিতে পারেন, কোনো সমস্যা নেই গরুর ব্যাপারে যে কোনো ব্যাপার হইলে। প্লাস আমার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ 1/1 বেড়িবাঁধ মেইন রোড, ইউল্যাব ইউনিভার্সিটির ঠিক আগের প্লটটাই। সামনে একটা বড় মাঠ আছে, এখানে আলমদিনা ক্যাটেল ফার্ম, সবাই চিনে এখানে। আপনি এখানে আসবেন, আইসে ফার্মে গরু যদি নাও কিনতে হয় আপনি একটু ঘুরে যাবেন। সাধারণ লোকদের জানাইতে চাই, অনেকে ভাবে যে না খামারে ঢুকতে দিবে না, কেন ঢুকতে দিব না? আমি তো এটা আপনাদের জন্যই করছি। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, আমার অফিস রুম আছে, অফিস রুমে এসিতে বাচ্চা কাচ্চা বসে থাকবে, বা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন, উনি বসে রইলো, আপনারা গরু দেখাশোনা করলেন, আপনি সব ধরনের ব্যবস্থা আছে। মোবাইল নাম্বারটা দেখ। মোবাইল নাম্বার হচ্ছে 01744354415। ধন্যবাদ হাসান ভাই, দেখা হবে ইনশাল্লাহ।